2 থেকে 3 ঘন্টার ব্যবধানে অথবা সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টার ব্যবধানে 32টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই শহরের সাংবাদিকরা পরদিন জাতীয় গণমাধ্যমে মায়া কান্না কাটে গাছ কাটা নিয়ে। হেফাজতের তাণ্ডব বলে তারা সেদিন গাছ কাটার এবং কিছু গাছ ভেঙে পড়ার এই দৃশ্য নিয়ে তারা সেদিন মায়া কান্না করেছিল। কি নির্লজ্জ সাংবাদিকতা, কি ভয়াবহ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার এক জঘন্য মিথ্যাচার। এগুলো ছিল পরিকল্পিত ষড়যন্ত্র এবং এগুলো ছিল চিন্তাশীল বুদ্ধিজীবীদের বাংলাদেশকে বিপদগামী করার ষড়যন্ত্র। ফ্যাসিবাদী শেখ হাসিনার হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি তার সরল বঙ্গানুবাদ হচ্ছে, আর তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছে, নিহত হয়েছে, বরং তারা জীবন্ত, কিন্তু তোমরা বুঝতে পারো না। অর্থাৎ আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলছেন যে তারা মরে না, তারা চিরঞ্জীব হয়ে যায়। এই নিহত হওয়ার মধ্য দিয়ে তারা এক অমর সত্তা লাভ করে। আমরা শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন তারা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর শহীদ। কারণ সেখানে যেই চেতনাটা ছিল, তাদের যে অভিপ্রায় ছিল, শাপলা চত্বরে জমায়েত হওয়া প্রতিটি মর্দে মুমিনের মূল ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। এটাই ছিল প্রধান দাবি। যেই মাটিতে, যেই দেশে, মুসলমানদের যেই ভূখণ্ডে আল্লাহর প্রিয় নবীকে নিয়ে, মানবতার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তার অবমাননা করা হয়েছে, সেই অবমাননা এবং সেই কটূক্তির বিরুদ্ধেই ফুঁসে উঠেছিল বাংলাদেশের মানুষ। তারপরে শাহবাগকে কেন্দ্র করে নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী সংস্কৃতির এক ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছিল। ইসলাম বিরোধী সংস্কৃতি বাংলাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার এক ভয়াবহ আয়োজন চলছিল। আমাদের তখনকার কথা মনে আছে, 2013 সালের ফেব্রুয়ারি মার্চ মাসের এই সময়গুলোতে আমরা যখন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, এমনকি পল্লী অঞ্চল, প্রান্তিক অঞ্চলগুলোতে যখন আমরা ভ্রমণ করতাম, দেখতাম সেই সকল জায়গাগুলোতে একটা গ্রামের সাধারণ বাজারেও সন্ধ্যা নামতেই সেখানে একদল মানুষ তারা প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছে। গোটা বাংলাদেশটাকে, যেটি একটি মুসলিম জাতিসত্তার বিকাশের অভিপ্রায় নিয়ে যেই দেশ গড়ে উঠেছে, শত বৎসরের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আর রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সেই দেশটাকে আবারও সেই ভিনদেশী হিন্দুয়ানি সংস্কৃতির দিকে ধাবিত করার এক মহা ষড়যন্ত্র ছিল শাহবাগের সেই নাস্তিক্যবাদী কথিত গণজাগরণ মঞ্চ। সেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের রাষ্ট্রসত্তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল শাহবাগ থেকে। আমরা তখন দেখেছিলাম যে বাংলাদেশে তখন প্যারালাল 2টি সরকার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত। নেটিজেনরা বলতো যে একটি ছিল হাসিনা সরকার, আরেকটা ছিল ইমরান এইচ সরকার। হাসিনা সরকারের থেকেও ইমরান এইচ সরকার অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। ইমরান এইচ সরকার এবং শাহবাগীদের কথায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠত এবং নামত। তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং
একটি মীমাংসিত বিষয়কে আবার নতুন করে বিতর্কে এনে তারপরে ভিনদেশী একটি রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা এখানে শাহবাগে বসে একদিকে ইসলামকে চ্যালেঞ্জ করছিল, আল্লাহর নবীকে কটূক্তি করছিল, আর একদিকে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের রাষ্ট্রীয় আত্মমর্যাদাকে নিয়ে নির্মম পরিহাস করছিল এই শাহবাগে বসে। সারা বাংলাদেশ ছিল নির্লিপ্ত দর্শক, কেউ যেন কিছু কথা বলার সাহস পায় না। রাষ্ট্রীয় যন্ত্রের জাতাকলে, রাষ্ট্রীয় যন্ত্রের আতঙ্কে গোটা বাংলাদেশের দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষেরা অনেকটাই নিস্তব্ধ ছিল, নির্বাক ছিল। ঠিক এমনই একটি সময় উত্থান ঘটে হেফাজতে ইসলাম বাংলাদেশের, এবং 2013 সালের 6 এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বর কেন্দ্রিক লং মার্চ পরিচালিত হয়। লং মার্চ থেকে তারা আবার সারা দেশে ছড়িয়ে পড়ে। 6 এপ্রিল থেকে 5ই মে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য শান রিসালাত সম্মেলন হয়। প্রতিটি জেলার সম্মেলনে লাখো জনতার মহাসমাবেশ ঘটে, সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়। এভাবে সারা বাংলাদেশ চষে বেরিয়ে 13 সালের 5ই মে ঢাকা অবরোধ কর্মসূচিতে সারা বাংলাদেশ থেকে নবী প্রেমিক বাংলাদেশের বীর জনতা সম্মিলিত হয়। এরপরের ইতিহাস আমরা সকলেই জানি। ঢাকা অবরোধের প্রতিটি পয়েন্ট থেকে আবদুল্লাপুর টঙ্গী, গাবতলী আমিনবাজার, সাইনবোর্ড চিটাগাং রোড কাঁচপুর, তারপরে বুড়িগঙ্গা ব্রিজ 1, এই বাবুবাজার এবং পোস্তগোলা, প্রতিটি পয়েন্ট থেকে লক্ষ লক্ষ মানুষের মহামিছিল এসে মিলিত হয় শাপলা চত্বরের মোহনায়। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণজমায়েত হয় সেদিন। এরপর রাত ঘনিয়ে আসে। রাতের নিস্তব্ধতায়, রাতের অন্ধকারকে সকল রাষ্ট্রীয় খরচে জ্বালানো সড়ক প্রদীপগুলোকে নিভিয়ে দিয়ে, সকল মিডিয়াকে ব্ল্যাক আউট করে দিয়ে, মিডিয়ার কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিয়ে, সকল ক্যামেরাগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়ে গর্জে উঠে ঘাতকের বুলেট। 1.5 লক্ষাধিক বুলেটের গর্জনে সেদিন ঢাকার শহর প্রকম্পিত হয়। রক্তে লাল হয়ে যায় শাপলা চত্বর। প্রেস ক্লাব থেকে পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তান থেকে 0 পয়েন্ট হয়ে এই বিজয়নগর পর্যন্ত রাস্তায় রাস্তায় থরে থরে পড়ে থাকে লাশ। বৃষ্টির পানি সহ পিচ ঢালা ঢাকার রাজপথ যেন রক্তে ভেসে যায়। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে জমতে থাকে লাশের সারি। এই ছিল শাপলা চত্বরের ইতিহাস। 2013 সালের 5ই মের এক বর্বর ট্রাজিক ইতিহাস। জালিমশাহী, ফ্যাসিবাদী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, বিদেশি শক্তির তল্পিবাহক একটি অপশক্তির বিরুদ্ধে নিরন্ন নিরস্ত্র অসহায় মানুষের সত্য প্রতিষ্ঠার অদম্য এই কাফেলার শাহাদাতের রক্ত সেদিন অনেকেই মনে করেছিল বৃথা যাবে। আজ 13 বছর পরে এসে বাংলাদেশ কথা বলছে, শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না। সত্যের জন্য যারা জীবন দেয় তারা কোনোদিন মরে না, বরং যারা সত্যের বিপক্ষে দাঁড়ায় তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। প্রিয় উপস্থিতি, আমরা ইতিহাস থেকে জানতে পাই, বুঝতে পাই যে কোনো রাজনৈতিক বিপ্লবের জন্যে, যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্যে এবং যে কোনো রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম এবং ইতিহাসের জন্যে বুনিয়াদ এবং ভিত হিসেবে কাজ করে একটি সাংস্কৃতিক জাগরণ। আমরা দেখি 71-এর যে মহান মুক্তিযুদ্ধ, এটি একটি রাজনৈতিক লড়াই ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল, কিন্তু তার সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল 52-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এর আগে আমরা দেখেছি 1947 সালের যে দেশ বিভাগ হয়েছিল,
সেই 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলনের থেকে স্বাধীনতা এবং স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের যে অভিপ্রায়ের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, কিন্তু তার ভিত প্রতিষ্ঠিত হয়েছিল আরো বহু আগে 1831 সালের বালাকোটের রণাঙ্গনে, 1857 সালের সিপাহী বিদ্রোহে শামেলির রণাঙ্গনে, 1905 সালের বঙ্গভঙ্গের মধ্য দিয়ে। সেই সাংস্কৃতিক জাগরণ, সেটাই যখন মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় এবং মানুষকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যখন মানুষকে একটি স্রোতে প্রবাহিত করে, সেই সাংস্কৃতিক স্রোতই একসময় রাজনৈতিক রূপ পরিগ্রহ করে এবং কখনো সেটি বিপ্লবে পরিণত হয়, স্বাধীন জাতিসত্তার রূপে সেটি ভাস্বর হয়ে ওঠে। আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালের শাপলা চত্বরে। কাজেই শাপলা চত্বরের এই গুরুত্ব, শাপলার ইতিহাসের এই গুরুত্ব, শাপলার বীর শহীদানদের এই শ্রেষ্ঠত্বকে আমাদের এ জাতির সামনে সাংস্কৃতিকভাবে তুলে ধরা বর্তমান প্রজন্মের অন্যতম গুরু দায়িত্ব এবং কর্তব্য। শাপলা চত্বর শুধুমাত্র একটি শাহাদাতের ঘটনা নয়, শাপলা চত্বর শুধুমাত্র একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নয়, শাপলা চত্বর শুধুমাত্র কিছু মানুষের আত্মদান নয়, বরং শাপলা চত্বর হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণকারী একটি ঐতিহাসিক ঘটনা। কাজেই শাপলার এই তাৎপর্যকে অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং আজকের তরুণ প্রজন্মের হৃদয়ে হৃদয়ে তার প্রজ্জ্বল মশাল জ্বালিয়ে দিতে হবে। আগামী প্রজন্মের কাছে শাপলা চত্বরের বার্তা পৌঁছে দিতে হবে। এখন বর্তমান যাদের বয়স, যারা টিনেজ পার হয়ে তারুণ্যে যৌবনে তারা পদার্পণ করেছে, তারা কিন্তু শাপলা চত্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী না। তখন তাদের বয়স ছিল কারো 10 বছর, কারো 12 বছর। আজ তারা সেই 12 বছরের তরুণ, সেই 12 বছরের কিশোর, আজ 25 বছরের টকবকে যুবক। কাজে এই যুবকরা তারা যদি শাপলার চেতনাকে ধারণ করতে পারে, ইনশাআল্লাহ পথ হারাবে না বাংলাদেশ। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেদিন 6ই মে শাপলা চত্বরের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন কমিশন তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলছে অন্তত ঢাকায় 32 জন মানুষকে হত্যা করার সুস্পষ্ট এবং প্রামাণ্য দলিল তারা তাদের হাতে পেয়েছে। যেই শহরে, শুধু শহর নয়, এই প্রেস ক্লাব থেকে শাপলা চত্বর এবং গোলাপ শাহ মাজার থেকে বিজয়নগর, এতটুকু অঞ্চলের মধ্যে 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে অথবা সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টার ব্যবধানে 32টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই শহরের সাংবাদিকরা পরদিন মায়াকান, পরদিন জাতীয় গণমাধ্যমে মায়াকান্না কাটে গাছ কাটা নিয়ে। হেফাজতের তাণ্ডব বলে তারা সেদিন গাছ কাটার এবং কিছু গাছ ভেঙে পড়ার, কেটে ফেলার এই দৃশ্য নিয়ে তারা সেদিন মায়াকান্না করেছিল। কি নির্লজ্জ সাংবাদিকতা, কি ভয়াবহ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার এক জঘন্য মিথ্যাচার। আমরা অবশ্যই গাছকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আমরা কোনোদিন মনে করি না যে একটি মানুষের প্রাণের চেয়ে একটি গাছের মূল্য বেশি হতে পারে। এগুলো ছিল পরিকল্পিত ষড়যন্ত্র এবং এগুলো ছিল চিন্তাশীল বুদ্ধিজীবীদের বাংলাদেশকে বিপদগামী করার ষড়যন্ত্র। তারা সেদিন শাপলা চত্বরের এই গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই সকল মিডিয়া কর্মীরা এই শাপলার গণহত্যার অন্যতম খলনায়ক। তাদেরকেও আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতা চাওয়া উচিত। তোমরা কেন সেদিন ফ্যাসিবাদী শেখ হাসিনার হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছিলে? পত্রিকায় বড় বড় হেডিং কেন করেছিলে? আজ যারা গণমাধ্যমের কার্যক্রম পরিচালনা করছেন, আজ 2026 সালের 5ই মে সারা বাংলাদেশে অনেক আয়োজন হচ্ছে শাপলার শহীদানদেরকে নিয়ে
বিভিন্ন সংগঠন নানা আয়োজন করছে, চিত্র প্রদর্শনী করছে, ডকুমেন্টারি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হচ্ছে, শর্ট ফিল্ম প্রদর্শিত হচ্ছে এবং আলোচনা সভা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমি গণমাধ্যমকে আমি অনুরোধ করব, আপনারা 2013 সালের 6ই মে জাতীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলোকে আজকে আপনারা আপনাদের গণমাধ্যমে প্রদর্শন করুন। এর দ্বারা প্রমাণ হবে শাপলা চত্বরের গণহত্যার সাথে এবং সেই গণহত্যাকে লেজিটিমেসি দিয়েছিল কারা। আমি মনে করি অপরাধ করা, অন্যায় করা যতটা অপরাধ, কোন একটি অপরাধকে বৈধতা দেওয়া তার চেয়ে হাজারো গুণ বড় জঘন্য অপরাধ। কারা সেদিন সেই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল? তারা আবারও নতুন বাংলাদেশে আবারও নতুন অন্যায়কারীদেরকে, আবারও নতুন অপরাধীদেরকে, আবারও নতুন স্বৈরতন্ত্রকে আবারও তারা বৈধতা দিবে। যদি এই অপশক্তিকে সাংস্কৃতিকভাবে যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের প্রতিটি রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হবে। প্রিয় সহকর্মী ভাইয়েরা আমার, এবং শাপলার শহীদ পরিবারের অনেক ভাই বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, মায়েরা উপস্থিত রয়েছেন, আমার বোনেরা উপস্থিত রয়েছেন। আমি এই জাতির পক্ষ থেকে, এই প্রজন্মের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সশ্রদ্ধ স্যালুট জানাই, সালাম জানাই যে আপনারা আপনজন হারিয়েছেন, কিন্তু আপনাদের আপনজনেরা তারা তাদের নিজেদের অবিনশ্বর এই প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা বিচ্যুতির হাত থেকে রক্ষা করেছে, তারা এই জাতিকে পতনের হাত থেকে রক্ষা করেছে। কাজেই ফাতুবা লাকুম, আমি আপনাদেরকে সুসংবাদ দেই যে আপনাদের সন্তান, আপনাদের ভাই মারা যায়নি, বরং তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অমরত্ব লাভ করেছে। শাপলা চত্বরের যারা শাহাদাত বরণ করেছেন, অনেকেরই পরিচয় উদ্ঘাটন করা গিয়েছে, তাদের কবরগুলো শনাক্ত করা গিয়েছে, তাদের শাহাদাতের ইতিহাস প্রামাণ্যভাবে তুলে আনা গিয়েছে, সাক্ষ্য সুবুত সহ সেগুলোকে ইতিহাসের পাতায় স্থান করে দেয়া গিয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের যে এখনো আমাদের জানার বাইরে, আমাদের তথ্যের বাইরে, আমাদের কাছে সংরক্ষিত ডকুমেন্টস এবং দলিলাদির বাইরে অনেক শহীদ রয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত আমরা যাদের তথ্য উদ্ঘাটন করতে পারিনি। রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে চেষ্টা করেছিল শাপলার শহীদানদের ইতিহাসকে, তাদের প্রমাণাদিগুলোকে মুছে ফেলতে, এবং তারা সবভাবে সেই প্রমাণ মুছে ফেলা সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালের 6ই মে পরবর্তী সময় থেকেই এই শাপলার শহীদ পরিবার, শহীদদের তাদের প্রমাণ, তাদের পরিচয় শনাক্ত করার জন্য নানাভাবে কাজ করেছে। অনেকগুলো মানবাধিকার সংগঠন তারা কাজ করেছে, অনেক মিডিয়া এজন্য কাজ করেছে, অনেক রাজনৈতিক সংগঠনও কাজ করেছে। এই সবগুলো এক মোহনায় এসে মিলিত হয়েছে। সর্বশেষ আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে এই সকল হেফাজতের যে সকল শহীদানদের প্রামাণ্য তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি, তাদের সকল পরিচয় এবং তাদের যাবতীয় ডকুমেন্টস সহ শহীদনামা নামে জাতির সামনে আমরা হেফাজতের শাপলা চত্বরের 2013 সালের 5 এবং 6 মের বীর শহীদানদের পরিচয় জাতির সামনে আমরা উত্থাপন করেছি। আমরা এই শহীদনামা এটা ছাপানোর আগে, প্রকাশ করার আগে আমাদের সামর্থ্যের আলোকে আমরা সারা দেশে আমরা বিভিন্ন টিম করে করে দিয়ে প্রতিটি জেলায় জেলায় দীর্ঘ মাসের পর মাস সরেজমিনে গিয়ে এই সকল তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নতুন কোনো তথ্য আছে কিনা, আরো কোনো শহীদের সন্ধান পাওয়া যায় কিনা, আমরা ডোর টু ডোর আমরা সেখানে বিচরণ করেছি। এরপরে যা তথ্য আমরা পেয়েছিলাম সেগুলোকে আমরা শহীদনামার মধ্যে আমরা প্রকাশিত করেছি। এরপরেও গত 1 বছরে আরো 2 জন শহীদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে এবং কালেকশন হয়েছে। আমরা আশা করি যে এই ধারা অব্যাহত থাকবে এবং এইভাবে আরো শহীদান, তাদের পরিচয় এবং তাদের প্রমাণ এগুলো এটা সংগৃহীত হবে। আমি আজকেও বলবো
আজ 5ই মে আমাদের এই বক্তব্য মিডিয়ার মাধ্যমে মানুষের কানে কানে যাবে। আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে এই ধরনের কোনো তথ্য অথবা কোনো ক্লু যদি আপনাদের কাছে থেকে থাকে, কোনো সূত্র যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে সেই সূত্রগুলো আপনারা আমাদের কাছে দয়া করে মেহেরবানি করে আমাদের কাছে দিবেন। আমরা সেই সূত্র ধরে এক একজন বীর শহীদের তাদের যাবতীয় পরিচয় এটা উদ্ঘাটন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেই সাথে শাপলা চত্বরে যারা আহত হয়েছিলেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, সেই সকল আহত ভাইদেরও তাদের প্রতিও আমাদের সহমর্মিতা সহযোগিতা অব্যাহত আছে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জাতীয় এই হিরোদের, ন্যাশনাল এই হিরোদেরকে আমরা অবশ্যই তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করব। আর কিছু দিতে পারি আর না পারি, আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে তাদের সর্বোচ্চ সম্মান আমরা প্রদর্শন করব ইনশাআল্লাহ। এবং জাতিকে জাতীয়ভাবেও যেন শাপলার বীর শহীদানদের সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করা হয়, সেই জন্য রাষ্ট্র এবং সরকারকেও আমরা আহ্বান জানাবো। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে। তারা আজকে শাপলার শহীদ চিত্র অদেখা সত্যের ফ্রেম নামে যেই প্রদর্শনীর আয়োজন করেছেন, এই প্রদর্শনীর মাধ্যমে 2013 সালের শাপলার বিপ্লব আবার জীবন্ত হয়ে উঠবে দর্শকের কাছে, পাঠকের কাছে। আমি আজ এবং আগামীকাল দুদিন যেই এই তথ্যচিত্র প্রদর্শনী হবে, সেটাতে পরিদর্শন করার জন্য এবং ইতিহাসের সাথে পরিচিত হওয়ার জন্য আজকের প্রজন্মের প্রতিটি নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, শিক্ষার্থী, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সকল শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো যে তোমরা তোমাদের প্রজন্মের ইতিহাস পড়ো এবং আগামীর বাংলাদেশের গতিপথ তোমরা এখান থেকেই ধারণ করো। 2013 সালের শাপলা চত্বরের সেই বিপ্লব, শাপলা চত্বরের শাহাদাতের রক্ত, সেটা একটা পাটাতন তৈরি করেছিল, একটা ভিত তৈরি করেছিল। সেই ভিত এবং পাটাতনের উপর দাঁড়িয়েই 24 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কাজেই 13 থেকে 24 শাপলা থেকে জুলাই এই সংগ্রামের এই যে অবিচ্ছিন্ন ধারা, এই ধারাকে অনেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, অনেকে শাপলা থেকে জুলাইকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করবে। এই ষড়যন্ত্রকেও আমাদের আগামী দিনে মোকাবেলা করতে হবে। শাপলা থেকে জুলাই এক অবিচ্ছেদ্য ধারা, এক অবিচ্ছিন্ন ধারা, এবং ইনশাআল্লাহ এই ধারা বন্ধ হয়নি। ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক বাংলাদেশ, ন্যায় বিচারের এক বাংলাদেশ, ইনসাফের এক বাংলাদেশ আমরা গড়তে সর্বাত্মক চেষ্টা করব। এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা আমাদের এই যাত্রায় সফলকাম হব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরো যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ শরীফ ওসমান হাদি সহ সকল বীর শহীদানদের প্রতি আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল শহীদানদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে আমরা সর্বশেষ আমার দাবি হলো বর্তমান এই সরকারের কাছে, যারা শাপলার এই গণবিপ্লবের অন্যতম বেনিফিশিয়ারি, বর্তমান সরকার, শাপলা যদি না হতো এবং শাপলার এই ত্যাগ আর কোরবানি যদি না হতো, তাহলে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতো না, বর্তমান সরকারকেও ক্ষমতায় আসা লাগতো না। কাজেই তারা অন্তত এই শাপলার গণহত্যার দ্রুত বিচার সম্পন্ন করবে। আমাদের শুরু থেকেই দাবি ছিল, যেভাবে 24 জুলাই বিপ্লবের সময় পরিচালিত হত্যাকাণ্ড তদন্ত করার জন্য স্বাধীন একটি কমিশন গঠন করা হয়েছে, শাপলার জন্য এমন একটি কমিশন গঠনপূর্বক শাপলা চত্বরের এই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করেছি এবং আমরা সেই সাক্ষী সুবুতগুলো উপস্থাপন করার ক্ষেত্রে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করেছি। বাকি কাজটুকু এই ট্রাইব্যুনালের, তারা কাজ সম্পন্ন করে যথা দ্রুত সম্ভব এই রায় কার্যকর করার এবং একটি
বিচারিক রায় প্রদানের, রায় ঘোষণার আয়োজন করবে এবং সেই সাথে সেই রায় কার্যকর করার মধ্য দিয়ে বিচারহীনতার অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে তারা মুক্তি দিবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আজকের এই ঐতিহাসিক 5ই মের এই দিবসে দেশব্যাপী বিভিন্ন জায়গায় শাপলা চত্বরকে স্মরণ করে, শাপলার ইতিহাসকে স্মরণ করে যত কর্মসূচি পালিত হচ্ছে সবগুলো কর্মসূচির সাফল্য কামনা করে, সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।